আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নিজ দপ্তরে স্টার সানডের শুভেচ্ছা বিনিময়কালে এই আহ্বান জানান তিনি। এদিকে ভাটারা স্টার সানডের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেছেন, রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের কোনো সুযোগ নেই। জানাচ্ছেন সরদার রাজীব। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব স্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের নেতারা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় করা হয়। অনুষ্ঠানে ধর্মবর্ণ নির্বিশেষে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে একটি ভালো বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে স্টার সানডে উপলক্ষে রাজধানীর কাকরাইলে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা জানান তিনি। আমরা বাংলাদেশকে সম্পূর্ণরূপে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং একেবারেই সাম্যের উপরে ভিত্তি করে আমরা একটা সমাজ করতে চাই, একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। এটাই আমাদের লক্ষ্য। এর আগে ভাটারায় খ্রিস্টান চার্চে শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। কিছু কিছু শক্তি দল তারা এর মধ্যে বিভাজন আনার সৃষ্টি করেছে। এই বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে, হিংসার উদ্রেক করে। একটি শব্দ যেটাকে আমরা হেট করি, হেট, ঘৃণা, এই শব্দটাকে আমাদের সকলেরই ঘৃণা করা উচিত। বেশি করে সরদার রাজীব, আরটিভি, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই, যা আছে তা প্রকাশ করা হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেনের সাক্ষাৎ শেষে এই কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের চলমান সহায়তা অব্যাহত রাখার বিষয় বিশেষ গুরুত্ব পায়। এদিকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক শার্লে। সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। ২ নম্বর কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির, বাণিজ্য চুক্তির কোনোই সম্পর্ক নেই। গণভোটের রায় অমান্য করা হলে সরকারকে অবৈধ ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার সংবিধান থেকে সরে গিয়ে স্বৈরাচারী প্রবণতার দিকে এগুচ্ছে। সাবেক উপদেষ্টা আরও বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে। যে কেউ যদি স্থানীয় সরকার নির্বাচন, বিএনপি সরকার বেশ কিছু অধ্যাদেশ, গণভোটের রায় যদি আপনারা না মানেন, তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব। ৬৯-এর অর্জনটা রক্ষা করা যায় নাই, ৭১-এই মুক্তিযুদ্ধ হয়েছে। তো আবার ২৪-এর অর্জন রক্ষা করা না গেলে আবার ২৬-২৭-ও এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে। আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এখনো আপনারা হুঁশে ফিরে আসুন। গুমে জড়িত কোনো অপরাধী আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যসূচিতে পয়েন্ট অফ অর্ডারে ব্যারিস্টার আরমানের গুম বিষয়ে আবেগতাড়িত বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রীর সহমর্মিতা জানিয়ে এ কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের ৭০০-ও বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। গুম আইনের সাজা বিধান, তদন্ত পদ্ধতি এবং মানবতা বিরোধী অপরাধের বিধানের মধ্যে যেন কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি না হয়, সেজন্য আইনগুলো যাচাই বাছাই করা প্রয়োজন। যারা আছেন তাদের প্রতিদিনে আরো বেশি যুগোপযোগী, আরো বেশি জনকল্যাণমুখী
আরও বেশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা এই সেশনের মাঝামাঝি বা পরবর্তীতে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে সুনির্দিষ্টভাবে বিল আনবো, যাতে করে অপরাধীরা কোনোভাবেই ছাড়া না পায়। আওয়ামী লীগ আমলে তালিকাভুক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। জানান 2024 সালের আগস্ট থেকে গত মার্চ পর্যন্ত 481 জনের গেজেট বাতিল করা হয়েছে। জাতীয় সংসদে সিলেট 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের নোটিশের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, সিলেটের মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাদ পড়া প্রবাসী মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি দ্রুত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি কৃষি ফার্ম আছে 1940 সালে যাচাই বাছাই করে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হলে গেজেটে বাতিলের সুপারিশ করা হয়। ইতিমধ্যে আগস্ট 2024 থেকে মার্চ 2026 পর্যন্ত সারা দেশে 481 জনের গেজেট বাতিল করা হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ 32 বছর নির্ধারণ করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ এবং সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। রোববার জাতীয় সংসদে এই সংক্রান্ত দুটি আলাদা বিল পাস হয়। এতে ওই অধ্যাদেশ দুটি আইনের রূপ পাচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী আলাদাভাবে বিল দুটি পাশের জন্য সংসদে তোলেন। দুটি বিলের কোনোটিতেই কোনো সংশোধনী প্রস্তাব ছিল না, ফলে আলোচনা ছাড়াই কণ্ঠ ভোটে বিল দুটি পাস হয়। ভৌগোলিক অবস্থার কারণে পিরোজপুরে পানি সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এটি হলো সংসদের সামনে প্রশ্ন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিরুদ্ধে আছেন, বিপক্ষে আছেন, তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দল এখনও সাড়া দেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শিগগিরই বিরোধী দল এই বিষয়ে ইতিবাচক সাড়া দিয়ে সংবিধান সংশোধন বিল আনতে সহযোগিতা করবে বলে মনে করেন তিনি। সংসদ অধিবেশন শেষে এসব কথা বলেন তিনি। বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন জানান, সংবিধান সংস্কার পরিষদের দাবিতে অনড় তারা। সংস্কার না করে সংবিধান সংশোধন করলে সেটি টেকসই হবে না বলে মন্তব্য করেন তিনি। সবাই মিলেমিশে সমঝোতার ভিত্তিতে আমরা একটি সংবিধান সংশোধনী বিল পাশ করব, আইনে রূপান্তরিত করব। সেই প্রস্তাবে মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে, তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা সাড়া পাইনি। আশা করি আমরা সাড়া পাবো। যেটা 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, যে আদেশের মধ্যে এটা বলা হয়েছে, সেটাকে যদি তারা ধারণ করেন তাহলে সকল সংকটের সমাধান হবে। সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে সাংবিধানিক যে পরিবর্তনগুলো আছে সেটাকে আমরা টেকসইভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারবো। সংবিধান সংস্কার করা যায় না, এটি রহিত, স্থগিত ও সংশোধন করা যায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিরোধী দলের গণভোটের প্রস্তাব সংবিধানের সঙ্গে প্রতারণা। সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কখনোই সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেনি, পরিবর্তন চেয়েছে। হাসান মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। মাননীয় স্পিকার, আমি একটা ছোট্ট জাতীয় সংসদের অধিবেশনে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত সংবিধান বিরোধী নয়, যে বিষয়গুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছে সেসব বিষয়ে পরিবর্তন প্রয়োজন। সংবিধানের দোহাই দিয়ে কোনো ফ্যাসিবাদ ফিরে আসবে না। এ সময় কোনো বিতর্ক ছাড়াই গণভোট মেনে নেওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। আসুন হই পথ আর দুসাদেশি রাশারাশি ছেড়ে আমরা সবাই এই দেশের হই, জনগণ হই, দেশপ্রেমিক হই। আমি বিশ্বাস করি সকলের অন্তরে দেশপ্রেম আছে। মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ একটি স্বব্যাখ্যায়িত দলিল এবং এর বাস্তবায়ন পদ্ধতি এই সনদের ভেতরেই স্পষ্টভাবে খোদাই করা আছে। বলেন, জুলাই সনদ কোনো সাধারণ প্রস্তাবনা নয়, শহীদদের রক্তের অক্ষরে লেখা একটি পবিত্র অঙ্গীকার। জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন কিভাবে পদ্ধতিতে হবে
সেটা জুলাই জাতীয় সনদেই ব্যাখ্যা করা আছে মাননীয় স্পিকার। সংবিধান সংশোধনের জন্য সকল দলের সমন্বয়ে একটি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই যে আমাদের ইশতেহার, একটা ইশতেহারের কপি আনছিলাম এখানে। ইশতেহারের মধ্যে বলা আছে যে যারা নির্বাচনী ইশতেহারে সেই সমস্ত নোট অফ ডিসেন্ট উল্লেখ করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে, তারা সেই মতে বাস্তবায়ন করিতে পারিবে। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্রের নির্যাসকে সংবিধানে ধারণ করতে চায় তার দল। আমরা যখন এই ধরনের কোনো কর্মসূচি হাসান মাহমুদ, RTV, ঢাকা। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশীয় জ্বালানি সহ সব পণ্যের দাম বাড়তে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানী পরিকল্পনা মন্ত্রণালয় LDC গ্র্যাজুয়েশন বিষয়ে কর্মশালা শেষে সাংবাদিকদের কাছে এমনটা জানান তিনি। অর্থনীতির সব সূচক নেতিবাচক ধারায় রয়েছে জানিয়ে এই মুহূর্তে LDC গ্র্যাজুয়েশনে যাওয়া সম্ভব হবে না বলেও মনে করেন অর্থমন্ত্রী। জানাচ্ছেন তৌহিদুর রহমান। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের বিষয় নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত হয় এই কর্মশালা। সেখানে অর্থনীতিবিদ, ব্যবসায়ী সহ দেশি বিদেশি প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। A standard 5-year transition period with the possibility of an additional extension where needed. বাংলাদেশের অর্থনীতি বেশ নাজুক মন্তব্য করে অর্থনীতিবিদ ও সরকারের কর্তা ব্যক্তিরা LDC গ্র্যাজুয়েশনের সময় 2029 সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার দাবি জানান। তা না হলে অর্থনীতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা তাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থমন্ত্রী। জানান, সার্বিক বিবেচনায় এই মুহূর্তে LDC থেকে উত্তরণের অবস্থায় বাংলাদেশ নেই বলে মন্তব্য করেন। ইকোনমির সব মানদণ্ড নিম্নগামী আমরা যখন দায়িত্ব নিয়েছি, তো সুতরাং সেখানে তো গ্র্যাজুয়েশনের প্রশ্ন আসছে না। সব কিছু মিলিয়ে আমাদেরকে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে যেখানে আমরা যেতে পারবো রেডিনেসে, সেটা বিএনপির ম্যানিফেস্টোতে সব বলা আছে। এইগুলো যদি বিএনপির ম্যানিফেস্টো আমরা যদি সময় মতো, যেটা আমরা ইনশাআল্লাহ আমরা ইমপ্লিমেন্টেশন করছি, এগুলো সম্পাদন করলে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে কথাটা আছে সেটা হয়ে যাবে। তখনই আমরা রেডি হব, তখনই গ্র্যাজুয়েশনের দিকে যাব। এই মুহূর্তে গ্র্যাজুয়েশনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে তেলের দাম দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পণ্যের দামও বেড়েছে। জনগণের কথা মাথায় রেখে সরকার এতদিন পণ্যের দাম বাড়ায়নি বলে জানান তিনি। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে। আমরা কিন্তু এখনো বাড়াই নেই, কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কত করে থাকতে হবে। বাংলাদেশে এতদিন পণ্যের দাম না বাড়ানোয় অর্থনীতির ক্ষতি হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। সরকারি তহবিল এভাবে রক্তক্ষরণ হতে থাকে, এটা তো আলটিমেটলি জনগণেরই ক্ষতি হবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময়সীমা 1 ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা 7টা নির্ধারণ করা হয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জ্বালানি আমদানির বিকল্প সাশ্রয় উৎস সন্ধান করছে সরকার। এদিকে আজও জ্বালানি তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ সারি, জানাচ্ছেন শাকিলা করিম। ইরানে হামলা, পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাবে পড়েছে বাংলাদেশও। পর্যাপ্ত সরবরাহ না থাকায় বন্ধ রাখা হয়েছে অনেক পেট্রোল পাম্প। সেই রাত 9টা থেকে এখন পর্যন্ত এখানে লাইনে দাঁড়িয়ে আছি। পাম্পে জিজ্ঞাসা করলাম তেলের অবস্থা কি, ওনারা বললো যে গাড়ি আসলে পাবো। গত রাত্রের থেকে আমরা অপেক্ষায় আছি তেলের জন্য। আমার তেল এখন কতটুকু দেয় আমি জানি না, কিন্তু তেলের জন্য লাইনে দাঁড়া আছে। প্রাইভেট কারে 10 লিটার, তার বড় গাড়িতে 20 লিটার, বাসে 200 লিটার, এরকম আর কি রেশিও অনুযায়ী আমরা তেল দিচ্ছি। মোটরসাইকেলে 5 লিটার। এমন বাস্তবতায় দেশে জ্বালানির বাজার নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে সরকার। সন্ধ্যা 6টার পরিবর্তে 7টা পর্যন্ত বাজার, শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু এটা জনগণের সরকার, অর্থাৎ জনগণ ভোট দিয়ে সরকারকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে, সেহেতু এই দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খুলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। আগামী পহেলা বৈশাখ এবং আসন্ন পবিত্র ঈদুল আজহার সময়টুকুতেও আমরা এই ক্ষেত্রে ফ্লেক্সিবল হব। জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, এপ্রিলে জ্বালানির চাহিদা পূরণের প্রস্তুতি সরকারের রয়েছে। আনন্দের সাথে জানাতে চাই, ইতিমধ্যে বর্তমান সরকার
প্রায় 3 মাসের মতো, প্রায় 3 মাস প্লাস মাইনাস সামথিং, প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। পররাষ্ট্রমন্ত্রী জানান, সাশ্রয়ী মূল্যে যে কোনো উৎস থেকে জ্বালানি সংগ্রহ করবে সরকার। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সার্বিকভাবে বাংলাদেশ জ্বালানি যে সংকটে শাকিলা করিম, RTV, ঢাকা। এদিকে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের আগে স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। স্টেক হোল্ডারের ডিসিশনের পরে ক্যাবিনেটে যাবে, ক্যাবিনেটের হওয়ার পরে ক্যাবিনেট এটাকে প্রেস কনফারেন্স করবে। এর মাঝে আমাদের বলার কিছু থাকবে না। হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও 12 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও 974 শিশু। এই পর্যন্ত সন্দেহজনক হামে 113 এবং হামে আক্রান্ত হয়ে 17 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 7,610 জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি 392 জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে 195, রাজশাহীতে 124 এবং খুলনায় 82 জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। হাম করোনা মহামারীর চেয়েও কম উদ্বেগজনক নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এমন পরিস্থিতিতে হাম নিয়ন্ত্রণে 3 মে থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এর মধ্যে উচ্চ ঝুঁকির 18 জেলায় 30 উপজেলায় হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারগুলি 2020 ডিসেম্বরের পর এই টিকা কার্যক্রমটা অব্যাহত রাখেনি, বিদায় মিজেলসের আক্রমণটা বেড়ে গিয়েছে। ওইটাই চ্যালেঞ্জ ছিল, আমরা কি করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাস্তা বাতিয়ে দিয়েছেন। গ্যাভির মাধ্যমে 2,19,00,000 ডোজের টিকা আমরা পেয়ে আজকে তার যাত্রা শুরু করলাম। কাজে দ্যাট চ্যালেঞ্জ ইজ ওভার, ইট ইজ কাভার্ড। খেলার খবর, বিসিবি নির্বাচনে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে সহায়তা করেনি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। রোববার জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবেদন জমা দিয়ে কমিটির প্রধান গণমাধ্যমের কাছে এই অভিযোগ জানান। তবে এই অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও বর্তমান মন্ত্রী। প্রতিবেদনে বিসিবির নির্বাচনে অনিয়ম ঠেকাতে কিছু সুপারিশ করেছে কমিটি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। গত 11 মার্চ সাবেক বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বে বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। রোববার এনএসসিতে প্রতিবেদন জমা দেয় সেই কমিটি। প্রতিবেদনে কি আছে তা না জানালেও তদন্ত কার্যক্রমের বিষয়ে বিস্তারিত বলেছেন কমিটির প্রধান, যেখানে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন তিনি। বক্তব্য শোনার জন্য কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাক্সেস করার জন্য না। আমরা কিন্তু ওনাকে সময় দিয়ে টাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন না। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ নির্বাচন কমিশনার হিসেবে কাজ করা সবার বিষয়ে জানতে চাওয়া হলে আসাদুজ্জামান জানান, সরাসরি না আসলেও চিঠির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। সংশ্লিষ্ট সবাইকে আমরা চেষ্টা করেছি নিয়ে আসেন নাই। এদিকে তদন্ত কমিটির সঙ্গে দেখা না করার কারণ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ইস্যুতে ব্যস্ততার কথা উল্লেখ করেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়াও পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের অন্তর্ভুক্তির চেষ্টার অভিযোগ আনেন তিনি। এর আগে সোমবার বোর্ড সভার পর আরও 4 পরিচালক পদত্যাগের পর টালমাটাল অবস্থা তৈরি হয় বিসিবিতে। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমন অভিযোগের জবাব দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা এটা যাচাই করে নেন। সেই তদন্ত প্রতিবেদনের ভিতরে রয়েছে এবং আমরা সেটি যাচাই বাছাই করেছি যে তিনি উপস্থিত হননি, সেটিও আমি দেখেছি। আইসিসি কে তদন্ত রিপোর্টটি অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।
রাতের সংবাদ এ পর্যন্ত। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।